সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ নবম ও দশম শ্রেণীর। আজকে তোমাদের জন্য পাঠ্য বিষয় হচ্ছে সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। এই ক্রিয়াপদ তোমাদের নার্গিস পারভিন ম্যাডাম কিন্তু পড়িয়েছে পদ প্রকরণে। তো এখানে আমরা এই ক্রিয়াপদের যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। তার পাশাপাশি আমরা একটু এটার গঠনটা আবার একটু তোমাদের মনে করিয়ে দিয়ে আমরা এটার প্রয়োগে যাব। তোমরা বই পুস্তক সামনে রাখো যাতে এখানে কোনটা ইম্পর্টেন্ট এগুলো বললে পরে তোমরা একটু দাগিয়ে নিতে পারো। তো প্রথমেই আমরা দেখো কী দেবো, সমাপিকা ক্রিয়ার গঠনটা। সমাপিকা ক্রিয়ার গঠন 1 নম্বরে আমরা জেনে নিব। সমাপিকা ক্রিয়ার গঠনটা একটু স্মৃতিটাকে আবার নাড়া দেওয়া, যাতে প্রয়োগের আগে গঠনটা মনে করলে ভালো মতো প্রয়োগটা বোঝা যাবে। সমাপিকার গঠনে কি আসবে? ধাতু যোগ কাল ও পুরুষবাচক বিভক্তি। কাল ও পুরুষবাচক বিভক্তি। যেমন এখানে একটু দেখো, উদাহরণ আমি দিয়ে দিচ্ছি সূত্র অনুযায়ী। যেমন আমরা এখানে দিচ্ছি কর, এই যে ধাতু দিলাম, কাল ও পুরুষবাচক। ধরো আমরা এখানে দিব অথবা ব দিলে সমান কি পাবো? সাধু ভাষা পাবো করিব, আর চলিত ভাষা পাবো কি? করব। কেমন? করব। এই যে আমাদের ক্রিয়াপদ গঠন হয়ে গেল। এখানে উত্তম পুরুষের দেখা যাচ্ছে, উত্তম পুরুষের পুরুষ রয়েছে আর রয়েছে কি ভবিষ্যৎকাল। তাহলে আমরা এই যে কাল ও পুরুষবাচক বিভক্তি দিয়ে সমাপিকা ক্রিয়ার গঠন আমরা পেয়ে গেলাম। কেমন? এরপরে 2 নম্বরে আসো, অসমাপিকা ক্রিয়ার গঠনটা কি? কেমন? অসমাপিকা ক্রিয়ারও কিন্তু একটা গঠন রয়েছে। সেটা কি? অসমাপিকা ক্রিয়া মনে রাখবে সবসময় সমাপিকা ক্রিয়ার বিপরীত অবস্থান করবে কোন দিক দিয়ে? এটা সমাপিকা ক্রিয়াতে যেমন কাল ও পুরুষবাচক বিভক্তি যুক্ত হবে, কিন্তু অসমাপিকা ক্রিয়াতে ধাতু, ঠিক আছে, ধাতু সমাপিকা ক্রিয়ার মতনই যে কোনো ধাতু আমরা নিতে পারবো। অর্থাৎ ধাতু মানে কি? ক্রিয়াপদের মূল, ক্রিয়াপদকে ভাঙলে যেটা পাই সেটা। তাই ধাতুর সাথে আমরা কি কাল নিরপেক্ষ কাল নিরপেক্ষ তোমার কাল নিরপেক্ষ বিভক্তি। কাল নিরপেক্ষ মানে পুরুষ নিরপেক্ষ। কেমন? বই শুধু কাল নিরপেক্ষ দিয়েছে, কাল ও পুরুষ নিরপেক্ষ বিভক্তি যোগ, এটা করতে হবে। তো আমরা কাল নিরপেক্ষ পুরুষ ও বিভক্তি যোগ করবো। এখন এটা একটু দেখিয়ে দিয়ে দেখো। কর যোগ আমরা দিলাম কি? লে, সমান কি আসলো? করলে। এখন দেখো, এই যে করলে দিয়ে যদি আমরা কোনো বাক্য বলি যে তুমি পড়াশোনা করলে, এটুক বলে যতক্ষণ সমাপিকা ক্রিয়া না দিব ততক্ষণ পর্যন্ত বাক্য তার অর্থ সুন্দর করে প্রকাশ করতে পারবে না, মনের ভাব প্রকাশ করতে পারবে না। এই জন্য আমাদের কী বলতে হবে? একটা সমাপিকা ক্রিয়া দিতেই হয়। অসমাপিকা ক্রিয়া যতই থাকুক, একটা সমাপিকা ক্রিয়া না দেওয়া পর্যন্ত কি হবে না? মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না, অর্থাৎ জানার জিনিস থেকেই যাবে, প্রশ্ন থেকেই যাবে। তাহলে এই যে পড়লে, লেটা হচ্ছে কি তোমার? এটা অসমাপিকা ক্রিয়ার বিভক্তি। তো মনে রাখবো, অসমাপিকা ক্রিয়ার বিভক্তি হচ্ছে 3টি। অসমাপিকা ক্রিয়ার বিভক্তি কয়টি? বিভক্তি আমি সংক্ষেপে লিখলাম, বিভক্তি 3টি।
ইতে, চলিতিতে আসবে তে। এই তিনটা বিভক্তি যুক্ত করলে অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, যেই কালে আর যেই পুরুষে আমরা কর্তা রাখি না কেন, যেই কালের বাক্যই আমরা গঠন করি না কেন, এই ইলে, ইতে আর কি ইয়া অথবা লে, এ, তে, এই তিনটার কখনোই পরিবর্তন হবে না, বুঝছো? যেমন আমি করলে, আমি পড়াশোনা করলে ভালো ফল করব, আবার এখানে তুমি লাগাও আমির বদলে, তুমি পড়াশোনা করলে ভালো ফল করবে, সে লাগাও, সে পড়াশোনা করলে ভালো ফল করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ আমি, তুমি, সেতেও এই করলের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা পুরুষ নিরপেক্ষ বিভক্তিযুক্ত হওয়া। আবার দেখো, এই করলেটা অতীত, বর্তমান, ভবিষ্যতেও কোনো চেঞ্জ হবে না। যেমন আমি পড়াশোনা করলে ভালো করতে, আমি পড়াশোনা করলে ভালো করি, এরকম করে তুমি বর্তমান কালেও যদি আনো অথবা চেঞ্জ করে আমি পড়াশোনা করে ভালো করি, এভাবে এই বিভক্তি দিয়ে আবার তুমি চেঞ্জ করে করে কী করা যাবে? অতীত, বর্তমান, ভবিষ্যতে দেখবা এই লে, এ, তে দিলে কোনো পরিবর্তন ছাড়াই এগুলি কী হয়ে যায়? বাক্য গঠন করতে পারে। এই জন্য কী বলা হয় যে অসমাপিকা ক্রিয়া বিভক্তি হচ্ছে কাল নিরপেক্ষ আর পুরুষ নিরপেক্ষ, আর এটার মাত্র তিনটা, যেখানে সমাপিকা ক্রিয়ার বিভক্তি কিন্তু অসংখ্য, অনেক বিভক্তি, কিন্তু অসমাপিকা ক্রিয়ার তিনটা। এটা ভালো মতো তোমরা কি মুখস্থ রাখবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ার কর্তা। কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট, VVI অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা ছোট করে দিয়ে রাখো লেখা বইয়ের পাশে, তাহলে এটার গুরুত্বটা বুঝতে পারবে। প্রশ্ন খুব থাকে দেখি, আমি এখানে সরে অ দিয়ে অসমাপিকা করে দিলাম। কেমন? অসমাপিকা ক্রিয়ার গঠন না, এখানে হবে অসমাপিকা ক্রিয়ার কি কর্তা, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার কর্তা কত রকম সেটা এখন আমরা জানবো। কেমন? আচ্ছা, অসমাপিকা ক্রিয়া বাক্যে থাকলে সমাপিকা ক্রিয়া কিন্তু থাকতে হবে। তো এখন এই অসমাপিকা ক্রিয়ার কিন্তু ধরন আছে। দেখা যাচ্ছে যে বাক্যে সমাপিকা ক্রিয়ার আর অসমাপিকা ক্রিয়ার একটা কর্তাই থাকতে পারে, আবার দেখা যাচ্ছে সমাপিকা ক্রিয়ার এক কর্তা, অসমাপিকা ক্রিয়ার আরেক কর্তা। এইভাবে অসমাপিকা ক্রিয়ার কারণে কর্তার, সমাপিকা ক্রিয়া, এই দুটা মিলে কর্তার যে পরিবর্তন বা পরিবর্তন না হয়, এটির উপর ভিত্তি করে এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে একাধিক ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি অসমাপিকা ক্রিয়ার কর্তা দুই প্রকার। কেমন? দুই প্রকার। এই দুই প্রকারের আমরা একে কি পাবো? একে পাবো এক কর্তা। কেমন? একে পাবো আমরা কি এক কর্তা, আর দুয়ে পাবো হলো অসমান কর্তা। খেয়াল করো, অসমান কর্তা। এই অসমান কর্তাটা আবার দুই রকম। কেমন? এক কর্তার কিন্তু আর ভাগ নাই। অসমান কর্তাটা আবার আমরা পাচ্ছি কি দুই রকম। একটা হচ্ছে কি শর্তাধীন, একটাকে বলে শর্তাধীন কর্তা, আর একটা বলে নিরপেক্ষ কর্তা। কেমন? নিরপেক্ষ কর্তা। কেমন? এই যে আমরা চকটা খেয়াল করো, এটা দুই প্রকার পেয়ে গেলাম আমরা। দুই প্রকারের ভিতর কি আসলো? এক কর্তা আর অসমান কর্তা। এখন এক কর্তা সংজ্ঞাটা এরকম হবে, দেখো, যেমন ধরো যখন কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকবে, মানে অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে, তা নয়তো কি বাক্যের অর্থ হবে না, এটা আগেই বলেছি। তাহলে এই যে একটা সমাপিকা ক্রিয়া যে থাকছে আর যে অসমাপিকা ক্রিয়া থাকছে, দেখতে হবে এখানে কি এই দুইটা ক্রিয়ারই কর্তা কি একজন নাকি দুইজন। যদি একজন হয় তাহলে তাকে বলে এক কর্তা। একটা উদাহরণ, এক কর্তার উদাহরণ দেখাচ্ছি আমি। এক কর্তার উদাহরণটা দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তোমাদের বই আছে, যেমন তুমি
পাশ করবে। ধরো একটা বাক্য লিখলাম, তোমাদের বইয়ে হয়তো অন্যটা আছে, তুমি পড়লে পাশ করবে। তাহলে এখানে খেয়াল করো, এই বাক্যে পড়লেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর করবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কারণ পড়লে তুই যে লে এ তে রে লে যুক্ত হয়েছে, এই পড়লে কোনো কালও নেই পুরুষও নেই, সব কালে সব পুরুষেই যেতে পারে। আর করবেটা কিন্তু কাল আছে, ভবিষ্যৎ কাল। আর এই যে তুমি করবে বললে আমরা তুমি দিতে পারবো কর্তা, এই জন্য এটা সমাপিকা ক্রিয়া। এখন দেখো, এই যে পড়লেটাকে তুমি তুমি পড়লে, আর পাশ করবেটাকে সেটাও কিন্তু এই তুমি, অর্থাৎ পড়লের কর্তাও তুমি, করবের কর্তাও তুমি। কাজেই দুই ধরনের ক্রিয়া, বাট কর্তা কিন্তু একটাই, এই জন্য একে বলে এক কর্তা। আর অসমান কর্তার ক্ষেত্রে এটা বিপরীত হবে, অর্থাৎ কি হবে, এই অসমাপিকা ক্রিয়ার কর্তা যে হবে, সমাপিকা ক্রিয়ার কর্তা সে হবে না। তারও একটা আমরা উদাহরণ দেখাই, অসমান কর্তার উদাহরণ কেমন। অসমান কর্তার উদাহরণ দেখো, তুমি পড়লে আমি খুশি হব। ধরো এটা দিলাম, কেমন, তুমি পড়লে আমি খুশি হব। এখানে দেখো, এই যে খুশি হব সমাপিকা ক্রিয়া, আর পড়লে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন দেখো, পড়লে অসমাপিকা ক্রিয়াটা কে করছে, তুমি, এই কর্তাটা। আর খুশি হওয়াটা কিন্তু আর তুমি না, খুশি হবে কিন্তু অন্যজন, সেটাকে আমি। এই যে এখানে খুশি হব সমাপিকা ক্রিয়ার কর্তা একজন, আর অসমাপিকা ক্রিয়া করলে সেটার কর্তা আরেকজন। এই জন্য এখানে দুইটা ক্রিয়ার দুইটা আলাদা কর্তা বলে একে বলা হয় কি, অসমান কর্তা, অর্থাৎ এক কর্তা নয়। আশা করি বুঝেছ। আচ্ছা, এখন দেখো, এই যে অসমান কর্তা, একটাকে কি বলছে, শর্তাধীন, আর একটা বলছে নিরপেক্ষ। এখন আমরা এই দুইটার উদাহরণটা চট করে দেখে নিই, তাহলে তোমাদের জন্য এই টপিক্সটা খুবই সহজ হয়ে যাবে। একটা কি, শর্তাধীন। শর্তাধীন শর্তাধীন কর্তার ক্ষেত্রে কি আসবে, শর্ত থাকবে। উদাহরণ যেমন ধরো, তুমি পড়লে পাশ করবে। এই যে এখানে যেটা আমরা দিলাম সেটা হলো কি, এই যে এখানে অসমাপিকা ক্রিয়া পড়লে আর সমাপিকা ক্রিয়া করবে, এই সমাপিকা ক্রিয়ার করবেটা অর্থাৎ পাশ করবেটা কিসের উপর নির্ভরশীল, এই পড়লে এই অসমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল। এই জন্য এখানে একটা শর্ত আরোপ করা হয়েছে, নির্ভরশীলতার শর্ত। এই জন্য এটাকে কি বলা হয়, শর্তাধীন কর্তা। অর্থাৎ একটা ক্রিয়ার সমাপিকা ক্রিয়ার গঠনটা, সমাপিকা ক্রিয়ার কার্যকারিতাটা আসবে অসমাপিকা ক্রিয়ার কার্যের উপর নির্ভরশীল হবে। এই জন্য এটাকে কি বলা হয়, শর্তাধীন কর্তা। তোমাদের বইয়ে শর্তাধীন কর্তার যে উদাহরণ দিয়েছে সেটা কি দিয়েছে, তোমরা বাড়ি এলে আমি রওনা হব। তোমরা বাড়ি এলে আমি রওনা হব, রওনা হবটা সমাপিকা ক্রিয়া, আর বাড়ি এলে, এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাইলে এখানে একই সাথে অসমান আগে, তারপরে কিন্তু শর্তাধীন। কেমন করে অসমান, অসমান হলে এই যে তুমি পড়লে, আর অসমান হলে যে করবে, তুমি পড়লে, এখানে একটু তুমি পড়লে পাশ করবে, এটা শর্তাধীন, তবে অসমানটার শর্তটা পূরণ হয় না, স্থলে ঝামেলা হয়েছে, একটু চেঞ্জ করিয়ে দিই। এটা শুধু শর্ত আসছে কিন্তু অসমানের শর্ত আসে নাই, একটা শর্ত পূরণ হয়েছে। তোমরা এটাই দিই, তাহলে তাড়াতাড়ি হবে। তোমরা বাড়ি এলে, তোমরা বাড়ি এলে আমি কি হব, রওনা হব, আমি রওনা হব। কেমন, আগের উদাহরণটা শর্ত ছিল ঠিকই, কিন্তু অসমান কর্তাটার উদাহরণটা আসেনি, এই জন্য বইটাই নিলাম। চাইলে আমরা এগুলিকে ইচ্ছা মতন চেঞ্জ করে করেও এরকম করে করতে পারি। প্রথমে কী করবো, অসমান নিব, তারপরে শর্তাধীনটা আমরা নিব। তো অসমান কেমন করে হলো, এই যে এলেটা হলো কি
ক্রিয়া, আর এটার কর্তা হচ্ছে কি তোমরা। আর রওনা হব, এই রওনা হবটা সমাপিকা ক্রিয়া, এটার কর্তা হচ্ছে কি আমি, কেমন? এই জন্য এটা অসমান। আর এটা শর্তাধীন কেমন করে? আমার রওনা হওয়াটা কিসের উপর নির্ভরশীল? তোমাদের বাড়ি আসার উপর, অর্থাৎ তোমরা বাড়ি এলেই রওনা হবে, না এলে নয়। এই জন্য এটা শর্তাধীন। এবার আসো নিরপেক্ষ। নিরপেক্ষ কর্তা মানে হচ্ছে শর্ত থাকবে না যেটা, অর্থাৎ এখানেও প্রথমে অসমান কর্তা হতে হবে, তারপরে সেই অসমান কর্তাটা আবার কি হবে? একটা আরেকটার উপর নির্ভরশীল হতে পারবে না, অর্থাৎ অসমান কর্তা এবং নির্ভরশীলতা না থাকা, এখানে দুইটা শর্ত পূরণ হয়েই তোমার আসবে এটার উদাহরণ। তাহলে আমরা দেখে নিই নিরপেক্ষ কর্তার উদাহরণটা। ওই কলম নিয়ে দাগ দাও, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিরপেক্ষ কর্তার উদাহরণটা সবচেয়ে বেশি এসএসসিতে থাকে, কেমন? তা এখানে তোমাদের বইয়ে যেটা আছে আমি সেটাই দিচ্ছি, এটা মনেও পড়লো এখন। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এই উদাহরণটা তোমাদের আছে, এবং এটা এত বেশিবার এসএসসি পরীক্ষায় আসতে দেখেছি আমরা যে এটাতে VVI মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগটা দিয়ে দাও। তাহলে সূর্য অস্তমিত হলে, এই যে হলেটা অসমাপিকা ক্রিয়া লে আছে, তো হোলের কর্তা কিন্তু সূর্য, কেমন? এই সূর্য হচ্ছে হোলের কর্তা। আর যাত্রীদল পথ চলা শুরু করলো, এই যে শুরু করলো এই ক্রিয়াটার কর্তা হচ্ছে যাত্রীদল, কেমন? তাইলে এটা অসমান কর্তার শর্ত পূরণ করেছে, অর্থাৎ সমাপিকা ক্রিয়ার এক কর্তা, অসমাপিকা ক্রিয়ার আরেক কর্তা। এখন এটা কেমন করে অসমান কর্তা নিরপেক্ষ হচ্ছে সেটা দেখো। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, এখানে কিন্তু হলে আর করলো, এই হোলের জন্য তোমাদের কাছে মনে হতে পারে এটা যেন এই শর্তাধীনই না, শর্তাধীন না। এটা এই হোলেটার অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে যাত্রীদল পথ চলা শুরু করলো, অর্থাৎ সূর্য অস্ত না গেলে যাত্রীদল পথ চলতো না, এরকম কিন্তু বোঝায় নাই। সূর্য অস্তমিত হওয়ার পরে যাত্রীদল, সময়টা বলে দিচ্ছে যে কখন যাত্রীদল পথ চলা শুরু করলো, সময়টা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে। কাজে এটা কিন্তু শর্ত না। যদি এটা শর্ত না সেটা বোঝানোর জন্য, কারণ এটা দেখেছে যে তোমাদের এটা বুঝতে গিয়ে বিগত স্টুডেন্টরাও দেখা যাচ্ছে এটাকে বারবার ওরা এই শর্তধীন কর্তায় নিয়ে ফেলে। এখানে কিন্তু শর্তধীন হলে এরকম থাকতো, খেয়াল করো, এই যে এটা মুছে দিচ্ছি আমি। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু কি দিতে হতো? ভবিষ্যৎকাল যাবে এখানে, তাহলে শুরু করবে। যদি এরকম থাকতো এই বাক্যটাকে আমরা এরকম করে কিন্তু এই যে শর্তাধীনে নিয়ে আসতে পারি, তাই না? কারণ যাত্রীদলের পথ চলা শুরু করাটা কোনটার উপর নির্ভরশীল? সূর্য অস্ত যাবে তো পথ চলা শুরু করবে, কিন্তু যখন করলো বলছে তখন কিন্তু সূর্যাস্ত যাবে তারপরে পথ চলা শুরু করবে এরকম না, বরং সূর্যাস্ত যাওয়ার পরে পথ চলা শুরু করলে। এটা জাস্ট সাপেক্ষতা আছে, কিন্তু এটা এই সাপেক্ষতাটা নির্ভরশীলতা সাপেক্ষ না, এটা হচ্ছে সময় বোঝানো সাপেক্ষতা, অর্থাৎ সময়টা বোঝাচ্ছে যে কখন যাত্রীদল পথ চলা শুরু করলো। সূর্য যদি এটা হলে না দিয়ে, অসমাপিকা না দিয়ে কি হতো? সূর্য অস্তমিত হওয়ার পর যাত্রীদল পথ চলা শুরু করলে, যে হওয়ার পর দিয়ে যা বোঝাচ্ছে হলে দিয়ে এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে। তাহলে এটা যে নিরপেক্ষ এখন তো নিশ্চয়ই বুঝেছ। এরপরে কিন্তু এই ক্রিয়াগুলির প্রয়োগের উদাহরণ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, এবং এগুলি কি অর্থে কোন অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে সেগুলি কিন্তু দেওয়া আছে। আমি দুই একটা তোমাদের একটু উদাহরণটা একটু পড়ে দিই বই থেকে। সেটা হচ্ছে কি, তোমাদের এই যে 1 নম্বরে দেখো অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ইলে দিয়া তোমাদের আছে 9টা, কেমন? আবার ইয়া দিয়া আছে তোমাদের 6টা, ইতে দিয়ে আছে তোমাদের কয়টা? অনেকগুলি, একেবারে 10, 11, 12টা। কাজেই এইগুলি পড়ে পড়ে কোনটা কী অর্থে, কোনটা প্রশ্নে, কোনটা সাপেক্ষতা, কোনটা দার্শনিক সত্য, এগুলি পড়ে পড়ে রিডিং দিয়ে রাখবা, এবং তখন দেখবে যে এইগুলি থেকে তোমরা বেশ কমন পাচ্ছ। যেমন ইলের যে জন্মিলে মরিতে হবে, এটা অনেক আশা, বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে, বৃষ্টিতে ভিজতে সর্দি হবে, এরকম
চেঁচিয়ে কথা বলো না, এরকম গুটি কয়েক জিনিস আছে বারবারই আসে। অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার এই উদাহরণগুলি দিয়ে তোমাকে বলবে যে নিচের কোনটি, ধরো 1 নম্বরের তোমার দার্শনিক সত্য প্রকাশে, এটাতে কি আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এটা দুইভাবে আসতে পারে। একটা কি আসতে পারে, যে নিচের কোন উদাহরণটিতে অসমাপিকা ক্রিয়া দার্শনিক সত্য প্রকাশ করছে, তখন 4টা উদাহরণ থাকবে, সেখান থেকে ওই দার্শনিক সত্য জন্মিলে মরিতে হবে তোমাদের খুঁজে বের করতে হবে। আবার হতে পারে এরকম, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এখানে অসমাপিকা ক্রিয়াটি কোন অর্থ প্রকাশে ব্যবহৃত হয়েছে, 4টা দেওয়া থাকবে। ধরো দেওয়া থাকলো সম্ভাব্যতা অর্থে, সাপেক্ষতা অর্থে, দার্শনিক সত্য প্রকাশে, বিধি নির্দেশে। তোমরা কি বলবে, দার্শনিক সত্য প্রকাশে। তাহলে কিভাবে প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এখানে 127 পৃষ্ঠাতে দেখো টিকার জায়গায় একটা পয়েন্ট রয়েছে, এটা ভিভিআই, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি, রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া অনুপস্থিত থেকে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার বাক্য গঠিত হতে পারে। অর্থাৎ আমরা এই পর্যন্ত জেনেছি যে অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না সমাপিকা ক্রিয়াটা আমরা ব্যবহার না করব, ততক্ষণ পর্যন্ত মনোভাব সম্পন্ন হবে না। কিন্তু কিছু কিছু রীতিসিদ্ধ প্রয়োগ আছে, ব্যবহারিক প্রয়োগ আছে, যেগুলিতে নাকি অসমাপিকা থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়ার বাইরে বাক্যে তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। এরকম দেখো 2টা উদাহরণ তোমাদের দিয়েছে। গরু মেরে জুতা দান, জুতা দান করা বা করলো, করছে, এরকম কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া নেই, কিন্তু মেরে এই অসমাপিকা ক্রিয়াটা কিন্তু রয়েছে, তাই না। জুতা মেরে গরু দান, আঙুল ফুলে কলা গাছ। তাহলে আমরা একটা উদাহরণ দেখাই রীতিসিদ্ধ প্রয়োগের। রীতিসিদ্ধ প্রয়োগ কিসের, এটা রীতিসিদ্ধ প্রয়োগ অসমাপিকা ক্রিয়ার, হ্যাঁ, অসমাপিকা ক্রিয়ার রীতিসিদ্ধ প্রয়োগ কি আছে তোমাদের, গরু মেরে জুতা দান, এটা হবে গরু মেরে জুতা দান। মানে কি, মানে হচ্ছে বড় ক্ষতির পর ছোট কিছু দিয়ে সেই ক্ষতি পোষানোর প্রচেষ্টা। তাহলে এইগুলি কিন্তু এই সেই প্রবাদ প্রবচন, ইডিয়ম ফ্রেজ যেগুলিকে আমরা জানি, এইগুলিতে কিন্তু দেখো এখানে সমাপিকা ক্রিয়া নেই। এই দান কথাটা কিন্তু একটা বিশেষ্য পদ, জুতা কথাটা একটা বিশেষ্য, মেরেটা অসমাপিকা ক্রিয়া, গরুটাও বিশেষ্য পদ। তাহলে এখানে কোনো সমাপিকা ক্রিয়া ছাড়াই দিব্যি এটা কি হয়েছে, এই অসমাপিকা ক্রিয়ার ব্যবহারও হয়েছে এবং বাক্যর অর্থ সুস্পষ্ট হয়েছে। এটাকে বলে রীতিসিদ্ধ প্রয়োগ। তোমাদের এরকম 2টা আছে। যদি বলা হয় যে অসমাপিকা ক্রিয়া রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে কোন উদাহরণটিতে, তখন ওই আঙুল ফুলে কলা গাছ আর গরু মেরে জুতা দান, এই 2টার যে কোনো একটা উদাহরণ তোমরা অবশ্যই পাবে। কেমন, এবার আসো যৌগিক ক্রিয়ার। যৌগিক ক্রিয়ার গঠনবিধি আর ব্যবহার আছে। আমরা গঠনবিধিটা জেনে নিলে ব্যবহারগুলি নিজেরাই বই থেকে পড়ে নিতে পারবো। কেমন, এখন আমাদের বাকি রইল কি অংশে, যৌগিক ক্রিয়ার গঠন। চলে যায় দেখি যৌগিক ক্রিয়ার গঠনে কি বলছে। যৌগিক ক্রিয়ার গঠন, যৌগিক মানে কিন্তু আমরা কি জানি, 2, তাই না। যৌগিক মানে 2, মিশ্র মানে 2-এর অধিক। আমরা যৌগিক পদার্থ মিশ্র পদার্থের সাথে এটার মিল নিতে পারি। যৌগিক হচ্ছে কি, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া যোগ কি, যোগ সমাপিকা ক্রিয়া হবে, অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া
আমি একটু সহজ করে দিলাম, এটা তোমাদের বই কিন্তু এটা দিয়েছে কি অসমাপিকা ক্রিয়ার পরে যা, পর, খা, দেখ, লা এগুলি ধাতু সমাপিকা গঠিত হয়ে উভয় মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়। ওই জিনিসটা আমি কিন্তু আরও সহজ করি, কারণ আমরা সমাপিকা ক্রিয়ার গঠন প্রথম পেয়েছি, তো সেইটা এখানে আবার বলেছে, আমরা আবার না বলে কী করলাম, অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া এই দুইটা যখন পাশাপাশি থাকবে তখনই বুঝে নেব ওইটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া। দেখো যৌগিক ক্রিয়ার তোমার ধাতুগুলি শুধু দিয়েছে, যৌগিক ক্রিয়ার ধাতু ধরো একটা যা দিয়েছে, যা দিয়ে তোমার কি দিল যৌগিক ক্রিয়ার গঠনে এই যে জায়ের তোমার 4টা, তারপরে পর ধাতু দিয়েছে তোমার কয়টা 4টা, এরকম করে করে প্রত্যেকটা সমাপিকা ক্রিয়ার যে মূল, সমাপিকা ক্রিয়ার যে মূল সেটা দিয়ে এখানে গঠন করে তার উদাহরণগুলি দিয়ে দিয়েছে। তো কাজেই ওগুলি দিয়ে সব আমরা করে ফেলবো। দেখো এই যে যা ধাতুর কি বলেছে, সমাপ্তি অর্থে আছে, অবিরাম অর্থে আছে, ক্রমশ অর্থে আছে, ইত্যাদি অর্থে আছে। তাহলে এই যে যা ধাতু, বৃষ্টি থেমে গেল, গায়ক গেয়ে যাচ্ছে, গেল কিন্তু যা যোগ কি, এই যে যা ধাতু যে ব্যবহার দিয়েছে, হ্যাঁ, যা ধাতু যখন যা যোগ গিল বা কি লো, এই যে আমরা অসমাপিকা ক্রিয়ার দিলাম, সমাপিকা ক্রিয়ার এটা যাইলো, এটা লটা সমাপিকা ক্রিয়ার ধাতু বিভক্তি দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, সমান যাইলো। কেমন যাইলো, আমরা যাইলো বলি না, আমরা এটাকে যাইলো থেকে কি আসলো, গেল, তাই না? এটা অতীতকালে চলে গেল, অতীতকালে ক্রিয়া হয়ে গেল কি, যা ছিল তোমার মূল ধাতু, এই যে যাই, গেল, যাইব, যাচ্ছে ইত্যাদি ক্রিয়াপদের মূল ধাতু হচ্ছে যা, এখানে যে ল গেল। আবার দেখো যেখানে আছে যাচ্ছেন, সেখানেও কিন্তু এই যা ধাতু দিয়ে আমরা কি পাচ্ছি, এই যে এটা হলো কি মধ্যম পুরুষের সংখ্যামাত্মক রূপে কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ ঘটমান বর্তমানের ক্রিয়া বিভক্তি। কেমন এটা, এটা মিলে কি হয়ে গেল, যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা তোমরা যদি ক্রিয়াপদকে ভাঙো দেখবা সবগুলি এই যে যায়ের 4টাতে এরকম প্রথমে যা আসবে। কেমন, আবার এই যে শুয়ে পড়ো, এটাতে প্রথমে কি আসবে, পর ধাতু। এগুলিতে কিন্তু এই যে পর ধাতুটা কিন্তু তোমাদের কি দিতে হবে, একটা হসন্ত একটা দিবা। কেমন, হসন্তটা দেখায়নি ওরা, এরকম করে দিয়ে একটা হসন্ত দিবা পর, তাহলে এটা ধাতু হয়ে যায়। তা নয়তো কি হয়ে যায়, পরও হয়ে যায়। হসন্তটা না দিলে বোঝায় কি পর। তো এইভাবে আমরা প্রত্যেকটা ধাতু যেটা দিয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয় বিভক্তি যুক্ত করে, এরকম তোমাদের দেখা যাচ্ছে এখানে 10টা ধাতুর ব্যবহার দেখিয়েছে, এবং প্রত্যেকটা তোমাদের কি এখান থেকে কোনো না কোনোটা পরীক্ষায় চলে আসে। কেমন, যেমন আমি একটা উদাহরণ বলি যেটা অসংখ্যবার আসতে দেখেছি আমরা যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আসছে হলো কি, খেয়াল করো যে যেমন 1 নম্বরের গ, চা জুড়িয়ে যাচ্ছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা দেখে নিই, আমরা তো ধাতুর ব্যবহার ভেঙে দেখালাম যে কীভাবে হচ্ছে। কেমন, এখন যৌগিক ক্রিয়া কোনটুকু, যৌগিক ক্রিয়া দেখো এই যে অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা সমান যৌগিক ক্রিয়া, এর উদাহরণ হচ্ছে যেমন এই যে তোমাদের 1 নম্বরে যে থেমে গেল, খেয়াল করো থেমে গেল, এই পুরাটা একটা ক্রিয়া করে, এই ক্রিয়াটা কি, এটা কিন্তু একটা যৌগিক ক্রিয়া। কেন এটা যৌগিক ক্রিয়া, এই যে এখানে শর্ত পূরণ করেছে, যে থেমেটুকু হলো অসমাপিকা, গেলটা হলো সমাপিকা, দুইটা মিলে কি হয়ে গেল, যৌগিক ক্রিয়া। আবার দেখো গেয়ে যাচ্ছেন, গেয়েটা অসমাপিকা, যাচ্ছেনটা সমাপিকা। চা জুড়িয়ে যাচ্ছে, জুড়িয়ে অসমাপিকা, যাচ্ছে সমাপিকা। তাহলে যে জুড়িয়ে যাচ্ছে এখানে যৌগিক ক্রিয়াটা কি অর্থ প্রকাশ করছে, ক্রমশ। চা কিন্তু হুট করে জুড়িয়ে যায় না, আস্তে আস্তে জুড়ায়। আবার দেখো গায়ক গেয়ে যাচ্ছেন, এই যে গেয়ে অসমাপিকা আর যাচ্ছেন যে সমাপিকা মিলে হলো কি আমাদের যৌগিক ক্রিয়া। এই যৌগিক ক্রিয়াটা গেয়ে যাচ্ছেন, এটা অবিরাম অর্থ প্রকাশ করছে। অবিরাম মানে হচ্ছে কি গেয়েই যাচ্ছেন, কন্টিনিউয়াস, এই জন্য এটাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যৌগিক ক্রিয়াগুলি একটু সম্প্রসারিত অর্থ প্রকাশ করে বাক্যে। তাই এগুলি কি কি অর্থ প্রকাশ করলো সেগুলি একটু মনোযোগ দিয়ে তোমরা
রিডিং দিবা, রিডিং দিলেই দেখবা বুঝে যাচ্ছ, এবং বুঝে যাওয়া মানে সেটা কি হবে, মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই। বাড়ির কাজ আমি গ্রুপে এমসিকিউ দিব, তোমরা সেগুলি করে আমাকে দেখাবা। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।